নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। এখন চলছে ধারাবাহিক রহস্য উপন্যাস পঞ্চম পিতা। আজকে দ্বিতীয় পর্ব। সত্যেন্দার মোহনবাগান লেনের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন প্রায় 8টা বাজে। কুন্তলাদি আর সত্যেন্দা আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। এই বাড়িতে এর আগে আমি অনেকবার এসেছি, তাই সত্যেন্দার টাইগার, যেটা সত্যি নেকড়ে বাঘের মতো দেখতে, এগিয়ে এসে আমাদের একটু শুঁকে টুকে আবার টুকুর পাশে গিয়ে শুয়ে পড়ল। টুকু ওদের একমাত্র মেয়ে। টুকুর হাতে আদর খেতে বোধহয় টাইগারের খুব ভালো লাগে। অন্যদিনের মতো আজ কিন্তু কি কুন্তলাদি কি সত্যেন্দা কেউই উচ্ছ্বাস টুচ্ছ্বাস দেখালেন না। বিশেষ করে কুন্তলাদিকে বেশ ম্রিয়মাণ মনে হলো। তিনি আমাদের দেখে একবার বললেন, আয় বস। তারপর উঠে গেলেন বোধহয় চা জল খাবারের ব্যবস্থা করতে। আমি আর নীল গিয়ে সত্যেন্দার সামনে সোফায় বসলাম। পাইপে আগুন ধরাতে ধরাতে সত্যেন্দা বললেন, তোমার অনুমানই বোধহয় ঠিক হলো নীল। একটু উৎসাহিত হয়ে নীল বলল, ল্যাব রিপোর্ট পেয়েছেন? হ্যাঁ, একটু আগে মিস্টার মুখার্জি এসেছিলেন। মুখার্জিকে চেনো তো? চিনি, কেমিস্ট দেবতোষ মুখার্জি তো? উনি তোমার বুদ্ধির খুব প্রশংসা করলেন। উনিও প্রায় তোমার সঙ্গে ডেফিনিট এটা মার্ডার। আসলে কি জানেন, ওই জিনিসটা পাওয়া না গেলে আমার পক্ষেও ধারণা করা সম্ভব ছিল না। আমিও হয়তো সবার মতো এটাকে সুইসাইড কেস বলে ধরে নিতাম। থ্যাঙ্কস নীল, মেনি থ্যাঙ্কস। পুলিশ জানে? কেসটা তো লোকাল পুলিশ টেক আপ করেছে। তারাও এটাকে মার্ডার বলে সন্দেহ করছে, কারণ স্টমাকে পাওয়া গেছে পটাশিয়াম সায়ানাইড, আর যে উপায়ে ওর মৃত্যু হয়েছে তা সুইসাইড নয় বলেই পুলিশের বিশ্বাস। কিন্তু সত্যেন্দা, নীল যেন কিছু বলতে গিয়েও ইতস্তত করলো। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে? সমু আমার বিশেষ বন্ধু, তা তো আপনি জানেন। জীবনে এর আগে আমি কখনোই গোয়েন্দা হবার স্বপ্ন দেখিনি। যদিও গোয়েন্দা কাহিনী বা গল্প অনেক পড়েছি, তবু এই কেসটায় আমি চাইছিলাম নিজেই জটটা খুলতে, অবশ্য যদি পুলিশের আপত্তি না থাকে। আসলে আমি ভুলতে পারছি না সমুকে, নিরীহ সমুর জীবনের আশা আকাঙ্ক্ষার স্বপ্নকে। ওর জীবনে তেমন বড় কোনো স্বপ্ন ছিল না, ও কেবল চেয়েছিল ওর মাকে একটু সুখ আর শান্তি দিতে। একটা ছেলের জীবনের এত ছোট একটা আশা যে এইভাবে ধ্বংস করে দিয়েছে। আমি চাই নিজে সেই হত্যাকারীকে খুঁজে বার করতে। তাকে আমি শেষের দিকে বোধহয় আবেগে নীলের গলাটা বুঝে এসেছিল। জীবনে এই আমি প্রথম নীলকে অভিভূত হতে দেখলাম। এই আমি ওকে প্রথম আবেগে কাঁপতে দেখলাম। আমার কাছে এ সত্যি বড় আশ্চর্য। বুঝলাম সমু ওকে কতখানি নাড়া দিয়ে গেছে, যা গতকাল থেকে আজ পর্যন্ত ওর মুখ দেখে আমার কখনো মনে হয়নি। কিন্তু আগাগোড়া সমস্ত ব্যাপারটাই আমার কাছে রহস্যময় মনে হচ্ছিল। নীল আর সত্যেন্দার কথার কোনো তাৎপর্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। নীল কি পেয়েছে, তা দিয়ে কি এমন প্রমাণ হলো যে এটা মার্ডার কেস? হঠাৎই সত্যেন্দার গলার স্বরে আমার চিন্তা সূত্র ছিন্ন হলো। আমি তোমার সব কথা বুঝতে পারছি নীল। বেশ, তুমি যখন এতই উৎসাহী, কালই চলো ডিসিডিডি মিস্টার সান্যালের কাছে। তোমার এই আবিষ্কার আর সন্দেহের ক্ষীণ সূত্রটিকে যেভাবে তুমি পুলিশের হাতে তুলে দিয়েছো, তাতে এমনিতেই উনি তোমার প্রতি ইন্টারেস্টেড হবেন। নিজের মুখে তার কাছে তোমার আর্জি পেশ করো। তাছাড়া নীল বাধা দিয়ে বলল, আমি তো পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করছি না বা করতে চাইছিও না। আমি আমার মতো কাজ করে যাব। পুলিশ করবে পুলিশের কাজ। আমি চাই হত্যাকারী ধরা পড়ুক। কেবল প্রয়োজনে পুলিশ আমাকে একটু সাহায্য করবে, এটা নিশ্চয়ই তাদের আপত্তির কারণ হতে পারে না। মনে হয় না এতে পুলিশের আপত্তি হবে। তাছাড়া প্রাইভেট ডিটেকটিভ বলে একটা ল্যাঙ্গুয়েজ যখন চালু আছে। তবে লোকাল থানা ইনচার্জ ওই সাত্তকী বসু, লোকটা একটু গোয়ার আর দাম্ভিক। তিনি ঠিক তোমাকে কিভাবে রিসিভ করবেন বুঝতে পারছি না। দেখা যাক। চা আর বিস্কুট এসে গিয়েছিল। কুন্তলাদি এসে সত্যেন্দার পাশে বসে পড়লেন। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে কুন্তলাদি বললেন, তোদের জামাইবাবুর মুখে সব শুনলাম, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না, এমনকি ভাবতেও পারছি না সমুর মতো শান্ত শিষ্ট আর অমায়িক ছেলেকে কিনা শেষ পর্যন্ত খুন হতে হলো।
এবার সত্যি আমি কিছু না বলে থাকতে পারলাম না। বললাম, কিন্তু এটা যে খুন তার প্রমাণ হলো কিভাবে? সত্যেন্দা হাসতে হাসতে বললেন, তোমার বন্ধুই তা প্রমাণ করে দিয়েছে। রাগত দৃষ্টি নিয়ে নীলের দিকে একবার তাকিয়ে সত্যেন্দাকে বললাম, আমার কাছে ও এসব নিয়ে কিছু বলে না। আমরা বোকাশোকা মুখ্য মানুষ, বুদ্ধিশুদ্ধি আমার তেমন বিশেষ নেই বলেই হয়তো আমার কাছে ও মুখ খোলেনি। তা আপনি বলুন। আমার অভিমানটা বোধহয় ছোট্ট ঘরটার চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রথমেই সত্যেন্দা হো হো করে হেসে ফেললেন। নিজের বোকামিতে এবার আমার নিজেরই খারাপ লাগলো। নীলের দিকে তাকিয়ে দেখি সে কিছুটা লজ্জিত লজ্জিত আর বিষণ্ণ একটা হাসি নিজের মুখে নিয়ে এসে বলল, আসলে কি জানিস, আমি নিজেই তো ডেফিনিট ছিলাম না, তাই বলিনি। বলতাম আমি সবই। নীলের কথাকে চাপা দিয়ে আমি বললাম, থাক, বোকাদের কাছে কিছু বেফাস বলে বোকামি করার আর তোর দরকার নেই। সত্যেন্দা, আপনি বলুন, কারণ এই ব্যাপারটা আমারও বোধহয় জানার দরকার, কারণ সমু আমারও বন্ধু। নিশ্চয়ই নিশ্চয়ই, সবকিছু তোমারও জানা দরকার। না নীল, এ তোমার বাড়ি অন্যায়। অজুকে তোমার সবকিছু বলা উচিত ছিল। আচ্ছা বেশ, আমি বলছি শোনো। বলেই সত্যেন্দা প্রশ্ন করলেন, সমু কি সিগারেট খেত তুমি তা জানো? হ্যাঁ জানি, ও বরাবরই ফাইন কাট প্রিন্স হেনরি টোব্যাকো নিজে পাকিয়ে সিগারেট তৈরি করে খেত। এটা ওর কতদিনের অভ্যেস? 14 বছর। 14 বছর? 2-1 বছর কি কম বেশি হতে পারে না? না, তা পারে না। কেন? প্রথম সিগারেট খাওয়ার হাতে করি আমার এবং সমুর হয়েছিল নীলের হাতেই। সে কি হে নীলবাবু, এ ব্যাপারেও তুমি এদের গুরু? নীল নিজে কোনো উত্তর দিল না। কুন্তলাদি কপট রাগে বললেন, বখাটে বখাটে, ও একটা চিরকিলে অসভ্য। নীলের ওপর রাগটা আমার তখনও ছিল, তাই বললাম, ও সব ব্যাপারেই গুরু, সবকিছুর হাতে করি তো ওর থেকেই। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের 3 জনের বন্ধুত্বের তখন সবে শুরু। বেশ কিছুদিন সমু নীলের দেওয়া সিগারেট খাওয়ার পর হঠাৎই একদিন এসে বলেছিল, না, এভাবে একজনের টাকা ধ্বংস করে নেশা চালানো যায় না, এত তাড়াতাড়ি সিগারেটে যে নেশা হয়ে যাবে ভাবতে পারিনি। আর আমার হাতে টাকা আসে গোনাগুনতি, ভাবছি এবার থেকে টোব্যাকো খাওয়া ধরবো, ওতে অনেক খরচ কম। সেই থেকে সমু বরাবরই নিজের পাকানো সিগারেট খেত। বলে সত্যেন্দা একটু কি যেন ভাবলেন, তারপর বললেন, অন্য কারো অফার করা সিগারেট খেত না? না, কোনোদিনও না। নীল অনেকবার ওকে অনেক দামি সিগারেট অফার করেছে, কিন্তু কোনোদিনও ও নিজের ব্র্যান্ড ছাড়া আর কিছু খেত না, বলতো অভ্যেস খারাপ হয়ে যাবে। এমন কখনো কি হয়েছে হঠাৎ ওর টোব্যাকো ফুরিয়ে গেছে, তখন বাধ্য হয়ে কেনা সিগারেট খেয়েছে? কি নীলবাবু, এমন কিছু মনে পড়ছে তোমার? মাথা নেড়ে নীল জবাব দিল, না। আমিও বললাম, না সত্যেন্দা, এরকম ঘটনা ঘটেনি। ও বরাবরই একটু হিসেবি টাইপ, একটু গুছানো স্বভাবের। পাউচ শেষ হবার অনেক আগেই ও নতুন একটা স্টক ঠিক করে রাখত। অথচ এতদিন জানতুম কবিরা একটু কাছা খোলা হয়। সত্যেন্দা যেন পাকা গোয়েন্দার মতো কিছু সূত্র খুঁজতে চাইলেন আমার কাছে। আমি বললাম, এ ব্যাপারে সমুর একটা নিজস্ব মতামত ছিল। ও বলতো, ওর কথাতেই বলি, আরে আমি তো আর সত্যিকারের কবি নই, মনে কিছু ভাবটা পেলে ফটাফট লিখে ফেলি, লোকে বলে দারুণ হয়েছে। আসলে আমি খুব গেরস্ত টাইপ, আগে ঘর, তারপর ওসব কবি টবি হওয়া। অবশ্য মাঝে মাঝে ও অন্য যুক্তি খাড়া করে বলতো, কবিতা লিখি বলেই কি আমাকে রামপ্রসাদের মতো হিসেবের খাতায় গান লিখতে হবে? সত্যিকারের যে রাঁধুনি সে কি আর কখনো চুল বাঁধে না? এ সংসারে গৃহী সাধুও তো আছে, তোদের অবধূতেরা তবে কি? স্বয়ং রামকৃষ্ণ দেবী তো বলেছিলেন, সারাদিন সংসার করবি, মাঝে মাঝে একাধবার মায়ের নাম করবি, দেখবি সব পাওয়া হয়ে গেছে। সমু এইরকমই, এইভাবেই ও জীবনের হিসেব নিকেশ করার চেষ্টা করেছিল। আমার মুখের দিকে একটু তাকিয়ে থেকে সত্যেন্দা বললেন, তাহলে তো কোনো মতেই নীলের যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। আরে বাবা, কিন্তু নীলের যুক্তিটা কি সেটা তো বলবেন। অধৈর্যের মতোই বলে ফেললাম। সত্যেন্দার পাইপের আগুনটা নিভে গিয়েছিল। পাইপটা আবার ধরাতে ধরাতে বললেন, এই যেমন ধরো আমি ছোটবেলায় 2-1 বার সিগারেট খাওয়া ছাড়া আর কোনোদিনও পাইপ ছাড়া অন্য কিছু খাইনি। অবশ্য এমন নয় যে আমাকে কেউ অফার করলে সিগারেট খাবো না, কিন্তু ধরো পাইপ ছাড়া
আমি আর অন্য কোনোভাবে ধূমপান করি না। মনে করো হঠাৎ আমার মৃত্যু হলো। বলতে বলতেই একবার কুন্তলাদির মুখের দিকে তাকিয়ে নিলেন, কিন্তু কুন্তলাদির মুখে তেমন কোনো প্রতিক্রিয়া হলো না, হয়তোবা দীর্ঘদিন পুলিশের ঘরণী হওয়ার জন্য। সত্যেনদা আবার বলা শুরু করলেন, আমার মৃত্যুটা ধরা যাক পুলিশ রিপোর্ট দিল যে অস্বাভাবিক। খুঁজতে খুঁজতে দেখা গেল আমার টোব্যাকোর মধ্যেই অথবা আমার পাইপের ডগায়, যেটা দাঁত দিয়ে কামড়ে ধরতে হয়, সেখানে মারাত্মক বিষ পাওয়া গেল, যে বিষটা পোস্টমর্টেম রিপোর্টে আমার স্টমাকে আগেই পাওয়া গেছে। তাহলেও কি তুমি বলবে আমার মৃত্যুটা স্বাভাবিক, খুন নয়? সত্যেন্দার বিশ্লেষণে আমি একটু চমকে উঠলাম। বললাম, তাহলে আপনি বলতে চাইছেন সমুর টোবাকের মধ্যেই সায়ানাইড পাওয়া গেছে? কিন্তু বাধা দিয়ে সত্যেন্দা বললেন, টোব্যাকোর মধ্যে নয়, পাওয়া গেছে ও যে সিগারেট পেপার ইউজ করে সেখানে। বিস্ময়ে আমি বলি, তার মানে? কেউ বা কারা অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিত উপায়ে সমুর সিগারেট পেপারে যেখানে গামটা লাগানো থাকে সেখানে পটাশিয়াম সায়ানাইড কোটিং পেস্ট করে রেখেছিল। তারপর আশ্চর্য, কিন্তু সিগারেট লিভ তো একটা একটা করে টেনে নিতে হয়, আর ওটা থাকতো ওর নিজের কাছে, তাহলে কিভাবে সম্ভব পয়জনটা মেশানো? নিশ্চয়ই সিগারেট কোম্পানি পেপার সাপ্লাই করার সময় পয়জন লাগিয়ে বাজারে ছাড়েনি। না, নিশ্চয়ই নয়, কিন্তু ওয়ালেটের মধ্যে একটা বা দুটো পেপারে পয়জন পেস্ট করাটা কি খুব শক্ত কাজ? মাথা নেড়ে আমি বললাম, না না, আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই উনি পাশে রাখা টেলিফোনের র্যাক থেকে একটা রিজালা পেপার ওয়ালেট নিয়ে সামনের টেবিলের ওপর তুলে ধরলেন। তারপর প্রথমেই ওয়ালেটের ওপরের কভারটা খুলে দেখালেন, তারপর বললেন, এই দেখো, এইখান দিয়ে পেপারটা একটা একটা করে টেনে বার করা যায়, তাই তো? মাথা নেড়ে আমি বললাম, হ্যাঁ। তাহলে এবার দেখো। বলেই তিনি ওয়ালেটের পাশের মোড়া ঢাকনা দুটো টেনে দিতেই গোটা প্যাকিংটা আলগা হয়ে সম্পূর্ণ খুলে গেল, এবং আলতো করে একটি পেপার ধরে টান দিতেই পাটে পাটে সমস্ত পেপারগুলো আলগা হয়ে বেরিয়ে আসতে লাগলো। এরপর সত্যেন্দা বললেন, এবার নিশ্চয়ই এর যে কোনো একটাই পয়জন লাগানোর কোনো অসুবিধা নেই। না, নেই, কিন্তু ফের ওটাকে বন্ধ করবেন কিভাবে? খুব সহজ, যেমন ভাবে খুলেছিলাম দেখো, আবার তেমনি করেই বন্ধ করে দিলাম। এবার কি তুমি বাইরে থেকে ধরতে পারবে এর মধ্যে কোনো একটাই অবধারিত মৃত্যু লুকিয়ে আছে? মাথা নেড়ে আমি বললাম, কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই, আর এর সব কৃতিত্বই তোমার বন্ধু নীলের। ওই প্রথম আবিষ্কার করে সমুকে এইভাবে হত্যা করা হয়েছে। নীলের দিকে তাকালাম। ওর কিন্তু এইসব বিশ্লেষণে মন নেই, দেখেই বোঝা যায়। টাইগার কখন যেন উঠে এসে ওর পাশে বসে পড়েছিল, ওর নিবিষ্ট মনে টাইগারের খাড়া কান দুটো নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। নীলের মুখ থেকে কোনো কিছু শোনার আশা ত্যাগ করে সত্যেন্দাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সত্যেন্দা, সমুকে যে এইভাবে খুন করা হয়েছে তার প্রমাণ কি? হঠাৎ যেন নীলের চমক ভাঙল। সে বলে উঠল, প্রমাণ আছে, প্রমাণ পেয়েছি। কাল সকালে তুই যখন চারিদিকে খবর দিতে বেরিয়ে গেলি, ঘরের মধ্যে তখন এক অদ্ভুত শোকের আবহাওয়া। অজন্তা কাঁদছে, মাসিমা স্থির দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়েছেন। নিষ্পৃহের মতো ঘরের চারিদিকে দেখতে দেখতে হঠাৎ সমুর খাটের তলায় সাদা মতো কি একটা আমাকে আকৃষ্ট করলো। সমুর খাটের তলাটা ফাঁকাই থাকতো, ওদের দুজনের দৃষ্টি এড়িয়ে সাদা জিনিসটা আমি তুলে নিলাম। দেখলাম একটা আধ পাকানো সিগারেট, তার অর্ধেকটা পাকানো, অর্ধেকটা তখনও খোলা। খোলা জায়গার টোব্যাকো পড়ে গেছে। জিনিসটা আমাকে তখনই ভাবিয়ে তুললো, আধ পাকানো সিগারেট, তাও সেটা খাটের তলায়। কিন্তু কেন? সমুরা গরিব হলেও ওরা বরাবরই কিন্তু পরিষ্কার। ওই যে একটু আগে তুই বললি সমু খুব গেরস্থ টাইপের, কথাটা ঠিক। অপরিষ্কার ঘর দৌড় সমু কখনোই পছন্দ করতো না। প্রতিদিনই ঘরের আসবাব, দেওয়াল, মেঝে সবই অজন্তা নিজের হাতে পরিষ্কার করে রাখত। তাই ঘরের সবকিছুর মধ্যেই যত্নের ছাপ। তাহলে ঝকঝকে মেঝের ওপর একটা আধ পাকানো সিগারেট কেন পড়ে থাকবে? সমুর অসাবধানতা? না, তাও হতে পারে না। আমি তখনই ওর অ্যাশট্রেটা দেখলাম। অ্যাশট্রেতে একটা পোড়া সিগারেটের অবশিষ্ট পড়ে রয়েছে। এ দিয়ে কি কনক্লুশনে আসা যায়? যেহেতু ওর অ্যাশট্রেতে আগের দিনের বা সকালের কোনো পোড়া সিগারেট থাকে না, সেই হেতু এটা বুঝতে কোনো অসুবিধা হলো না যে সমু গতকাল রাত্রে ফিরে এসে মাত্র একটা সিগারেট খেয়েছিল।
কিন্তু আর একটা খাটের নিচে থাকবে কেন? তবে কি সেটা ওর হাত থেকেই পড়ে গিয়েছিল? তাই যদি যাবে, তাহলে সেটা সমুর স্বভাব অনুযায়ী খাটের নিচে পড়ে থাকতে পারে না। ও তখনই তা তুলে অ্যাশট্রের মধ্যে ফেলে দিত। কি অজু, তাই তো? মাথা নেড়ে আমি বললাম, হ্যাঁ তাই, সমুর স্বভাব সেই কথাই বলে। তাহলে আমাদের এবার ধরে নিতে আপত্তি নেই সমু যা জ্ঞানত করতে পারে না, ওর এক অজ্ঞানতার সুযোগে তাই ঘটে গেছে। তার মানে তুই বলতে চাইছিস সমু তার আগেই মারা গেছে? মনোযোগী কুন্তলাদি এবার বুঝি কথা না বলে পারেন না। ইয়েস, আগ পাকানো সিগারেটটা সমুর জ্ঞানহীনতার সুযোগে পড়ে গেছে। কিন্তু নীল ডান হাতে তর্জনী খাড়া করে বলল, তোর কিন্তুর কথায় আমি আসছি। তুই বলতে চাইছিস তো সিগারেটটা আগ পাকানো কেন? স্বভাবতই এই প্রশ্ন মনে আসে। আমারও এসেছিল। প্রথমেই আমার মনে এসেছিল সিগারেটটা কেন পুরো পাকানো হয়নি। এতটা কেয়ারলেসও হতেই পারে না। তবে কি পাকানোর কোনো ডিফেক্ট? না, দীর্ঘ 14 বছর ধরে যে সিগারেট পাকিয়ে খায় তার সিগারেট তৈরি হবে একদম নিখুঁত। তাহলে আর কি হতে পারে? তখনই মনে পড়ে গেল ডাক্তার সেনের রিমার্ক। বেশ জোর দিয়েই উনি এই কথাটা বলেছিলেন যে এটা নর্মাল ডেথ নয়। তবে কি অস্বাভাবিক মৃত্যুটা এসেছে ওই সিগারেটের মধ্যে দিয়ে? তড়িতে মাথায় আমার অন্য কিছু এসে গেল, সামথিং অ্যাবনর্মাল। অ্যাবনর্মালটা কি? সুইসাইড অর হোমিসাইড? যদি সিগারেটের থেকেই ওর মৃত্যু হয় তাহলে তো কোনো মতেই সুইসাইড নয়। যে সুইসাইড করবে সে কেন অত কষ্ট করে রেয়ার পয়জন সিগারেটের মধ্যে মিশিয়ে খাবে? তার তো আরো অনেক সহজ উপায় আছে। তবে কি হোমিসাইড, হত্যা? সব আবার তালগোল পাকিয়ে গেল। কাউকে কিছু না জানিয়ে সিগারেটটা রুমালে মুড়ে পকেটে রেখে দিলাম। সত্যেনদা, এক্সট্রিমলি সরি। কাজটা হয়তো আইনের চোখে গর্হিত, তবু যে মুহূর্তে হোমিসাইডের সম্ভাবনাটা মাথার মধ্যে খেলে গেল সেই মুহূর্ত থেকে আমি আরো অনেক কিছু অনুসন্ধান করতে চাইছিলাম। ওর বালিশের তলা থেকে পাউচ আর রেস্ট পেপার ওয়ালেটটা নিয়ে নিলাম, এমনকি অ্যাশট্রে থেকে আগ পড়া সিগারেটটাও। ঘরে অবশ্য আর তেমন কিছু সন্দেহজনক আমার চোখে পড়েনি। কাল ওর ঘরটা আরো ভালো করে খুঁজে দেখতে হবে। আমার মনে তখন অনেক প্রশ্ন উঁকি দিচ্ছিল। নীল থেমে যেতে ওকে আর অন্য প্রশ্ন করতে সাহস হচ্ছিল না। সত্যেনদার দিকে তাকিয়ে দেখলাম উনিও যেন কিছু ভাবছেন। কুন্তলা দিও তাই। একা একা একটুখানি বসে থেকে হঠাৎ সবার উদ্দেশ্যেই প্রশ্নটা ছুঁড়ে দিলাম, কিন্তু কেন এবং কে? আমার প্রশ্নটা বুঝি সবারই প্রশ্ন। দেখলাম সবাই সবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করলো। ঘরের অস্বস্তিকর নীরবতা কাটিয়ে টাইগার হঠাৎই ঘেউ ঘেউ করে উঠল। সত্যেনদার বোধহয় চমক ভাঙল। টাইগারের মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করে উনি বললেন, কুন্তলা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আরেকবার। কুন্তলাদি কিছু না বলে চায়ের জোগাড় করতে বেরিয়ে গেলেন। সত্যেনদা পাইপে আর একবার আগুন ছুঁয়ে হঠাৎ পুলিশি কায়দায় বলে উঠলেন, নীলের ব্যক্তিগত ইচ্ছে কেসটার ও তদন্ত করে। আমার আপত্তি নেই, প্রাইভেটলি ও যদি সলভ করতে পারে তাতে আমার আনন্দই হবে। কিন্তু সরকারিভাবে আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে। মোটামুটি যখন প্রমাণিত যে এটা খুন, তখন পুলিশের লোক হয়ে কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। বিশেষ করে তোমরা দুজন যখন ওর অন্তরঙ্গ বন্ধু, প্রশ্নগুলোর মধ্যে তদন্তের অনেক সুরাহা থাকবে, তাতে নীলেরও সুবিধাই হবে। এটা তো নিশ্চয়ই স্বীকার করবে মৃতের জীবনের খুঁটিনাটি জানতে পারলে খুনির সন্ধান পাওয়া যায়। অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল, হ্যাঁ নিশ্চয়ই। আচমকা সত্যেনদা বললেন, পুলিশ হিসাবে আমি তোমাদের কিছু প্রশ্ন করছি। আচ্ছা, তোমরা ছাড়া সমুর আর কে কে বন্ধু ছিল? অজু, তুমি উত্তরগুলো দাও। প্রয়োজন হলে নীলকেও প্রশ্ন করব। আমরা দুজনেই ছিলাম ওর নিকটতম বন্ধু, আর কোনো সেই অর্থে বিশেষ কারোর নাম কখনো শুনিনি। ও তো ব্যাংকে চাকরি করছিল, সেখানে কেউ তেমন আমাদের জানা নেই। তবে মনে হয় বিশেষ তেমন কেউ নেই, মানে অফিস কলিগদের ব্যাপার স্যাপার ও অফিসেই সীমাবদ্ধ রাখতো। মাখামাখি বোধহয় সেগুলোকে বলা যায় না। অফিসের কোনো গল্প তোমাদের কাছে কোনোদিন করেছিল? মনে পড়ে না, তবে কি আপার গ্রেডের একটা পরীক্ষার কথা ও প্রায়ই বলতো। কি বলতো? তাও তেমন কিছু না, এই পরীক্ষাটা পাশ করলে ভালো এক্সিকিউটিভ র্যাঙ্ক পেয়ে যাবে,
এই কোনো শত্রুতা, যেমন যেমন ওর উন্নতিতে অন্য কারো জেলাসি। কোনোদিনও বলতে শুনিনি। রাজনীতি করত? কে? সমু? পাগল হয়েছেন? ও বরাবরই ঘোরতর রাজনীতি বিরোধী। রাই বলতো যারা রাজনীতি করে তাদের ভেতরের সুস্থতাগুলো ধীরে ধীরে মরে যায়। তাছাড়া বিশেষ কোনো রাজনৈতিক মতবাদে ও কোনোদিনই বিশ্বাসী ছিল না। ওর মতে গদি টদির লোভ, এইসব রাজনৈতিক নেতারা কিছু সৎ এবং সুস্থ ছেলেকে ক্যাডার তৈরি করে নিজেদের কার্যোদ্ধার করে। আদর্শ তাদর্শ ওসব বাজে। কোনো গোপন সূত্র থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগাযোগ ছিল কি? তেমন কিছু কোনোদিন শুনিনি। বিধবা মা ছেলে মেয়েকে অনেক কষ্টে মানুষ করেছেন। আজ পর্যন্ত কোনোদিনও সমুর মুখে মামা কাকার গল্প তো শুনিনি। সমুর মা ছিলেন বিধবা মায়ের একমাত্র সন্তান, আর ওর বাবার কুলে এক কাকা ছিলেন, তিনিও বহুদিনই মৃত। অতএব সম্পত্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যে যে কারণে একটি ইয়াং ছেলে খুন হতে পারে তার সব রাস্তাই সূত্র হিসেবে ডেডলক। আচ্ছা, কারো সঙ্গে প্রেম টেম ছিল নাকি? এইবার আমায় একটু হোঁচট খেতে হলো। ইদানিং কালের মধ্যে ও কারোর সঙ্গে কোনো প্রেম টেম করেনি, সেটা আমি বা নীল জানি। কিন্তু 9-10 বছর আগের একটা ঘটনা আছে, কিন্তু সেটা বড়ই পুরনো এবং ক্ষীণ সূত্র। কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। সত্যেন্দাই আবার জিজ্ঞেস করলেন, জানো নাকি তেমন কোনো প্রেম জাতীয় ঘটনার কথা? না সত্যেন্দা, সেরকম কিছু না। ইদানিং ও এসব ব্যাপারে ছিল সম্পূর্ণ উদাসীন। তবে থামলে কেন বলো? বছর 9-10 আগে ও একটি মেয়েকে ভালোবাসত। 9-10 বছর? তারপর? সমু তখন এমকমের 5th ইয়ারের ছাত্র। সেই সময় জয়ন্তীর সঙ্গে ওর আলাপ হয়। জয়ন্তী ছিল সমুর কবিতার অনুরাগিনী, সেই থেকেই আলাপ, তারপর প্রেম। আচ্ছা, ক্ষীণ হলেও একটা সূত্র বটে। তারপর কি হলো? বেশি দূর এগোয়নি। 23-24 বছরে সমু যখন প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেই তখনই হঠাৎ ওদের সম্পর্কটা ভেঙে যায়। জয়ন্তীর বিয়ে হয়ে যায়। এ সম্বন্ধে যা জানো সব খুলে বলো। আমাদের 3 বন্ধুর মধ্যে তখন বেশ গভীর বন্ধুত্ব। 3জনেই 3জনের কাছে ছিলাম খুব দরাজ। কেউই কারোর কাছে কিছু লুকিয়ে রাখতাম না। তবে সমুর মধ্যে হঠাৎ হঠাৎ কোথাও হারিয়ে যাওয়া বা কথা বলতে বলতে আনমনা হয়ে যাওয়াটা আমাদের চোখে পড়তো। ভাবতাম ও হয়তো ওর সাংসারিক অভাব টভাব নিয়ে চিন্তিত। এমনি সময় সমু একদিন শুকনো মুখে আমাদের আড্ডায় এসে হাজির হলো। আড্ডা বলতে নীলের বৈঠকখানা। আমাদের বন্ধুত্বের প্রায় বেশিরভাগ সময়টা নীলের ধবধবে সাদা বৈঠকখানায় কেটে গেছে। নীল, তোর কি মনে আছে সমু সেদিনের কথাগুলো? নীল এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, অথবা কিছু ভাবছিল। আমার কথা শুনে ও বলল, তুই বলে যা। সমুর ওই রকম থমথমে মুখ দেখে আমার খুব খারাপ লেগেছিল। ঝোড়ো এলোমেলো চুল, গালে 2-1 দিনের দাড়ি, আধময়লা পাজামা পাঞ্জাবি ও যেরকম পরতো। ওর চেহারা দেখে মনে হয়েছিল ও যেন কোনো কারণে চিন্তিত অথবা মানসিকভাবে বিপর্যস্ত। এসে ও একটা সোফায় বসে পড়ে সিগারেট পাকাতে শুরু করেছিল। অনেকক্ষণ পর্যন্ত একা একা সিগারেট টানছিল। আমার এখনো বেশ মনে আছে, কারণ ওর মতো প্র্যাকটিক্যাল আর গেরস্থ ধরনের ছেলেকে এর আগে কোনোদিনও এমন এলোমেলো হতে দেখিনি। হঠাৎই চমকে উঠেছিলাম। ওর বুক থেকে একটা শব্দ বেরিয়ে এসেছিল, উফ। আমরা জানতাম নিজে থেকে নিজের কষ্ট সম্বন্ধে ও কোনো কথাই পারবে না। বাধ্য হয়েই জিজ্ঞেস করেছিলাম, কেন এমন কষ্ট পাচ্ছিস সমু? বল না, তোর কি হয়েছে? সেদিন সমু একবার আমাদের দিকে তাকিয়ে আবার চুপ করে গিয়েছিল। নীল তো বরাবরই আবেগবর্জিত ছেলে। ও যা করে তা আগে থেকে বিশেষ কেউ টের পায় না। আজ এখন যেমন ও বসে আছে, সেদিনও নীরবে কেবল সমুকে লক্ষ্য করে যাচ্ছিল। কিন্তু আমার আবেগ টাবেগ একটু বেশি। বাধ্য হয়ে ওকে আবার জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে। তো আমার বিশেষ পীড়াপিড়িতে শেষ পর্যন্ত ও সব খুলে বলেছিল। যে মেয়েটিকে সমু ভালোবেসেছিল, অর্থাৎ জয়ন্তী, সে ছিল ব্যারিস্টার বাবার একমাত্র মেয়ে। বাবা চাইছেন মেয়ের তখনই বিয়ে দিতে, কিন্তু জয়ন্তী তাতে রাজি নয়। সে সমুকেই চায়। সে চায় সমু তাকে বিয়ে করুক, যা সমুর পক্ষে সে সময় নিতান্তই অবাস্তব ঘটনা। অথচ সমু তাকে ভালোবাসে। তখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে হয় সমুকে বিয়ে করতে হবে, নয়তো জয়ন্তীকে চিরদিনের মতো হারাতে হবে। অনেকক্ষণ পর সত্যেন্দা হঠাৎই বললেন,
এবং অধিকাংশ প্রথম প্রেমের অভিশাপ মাথায় নিয়েই সমুকে ফিরে আসতে হয়েছিল, তাই তো? হ্যাঁ তাই। জয়ন্তীর কি তখনই বিয়ে হয়ে গেছিল? কয়েক মাসের মধ্যেই। ব্যাস, মিটে গেল ঝামেলা। তাহলে আর মার্ডারের কমপ্লিকেশন রইল কোথায়? আমিও তো তাই ভাবছি সত্যেনদা। এই প্রেম এবং বিচ্ছেদের মধ্যে সমুর খুনের কি যোগাযোগ থাকতে পারে? হঠাৎ সত্যেনদা একটা প্রশ্ন করে ফেললেন, যা আমি বা নীল এর আগে ভাবিনি। সত্যেনদা বললেন, তোমরা দুজনেই হলফ করে কি বলতে পারো সমুর সঙ্গে ওই মেয়েটির পরবর্তীকালে আর কোনো যোগাযোগ ছিল না? যোগাযোগ ছিল কি না জানি না, কি উত্তর দেব তাও ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ নীল বিছের কামড় খেয়ে লাফিয়ে ওঠার মতো চেঁচিয়ে উঠল। কি বললেন সত্যেনদা? সমুর সঙ্গে জয়ন্তীর যোগাযোগ? এই দিকটা তো একবারও ভাবিনি। ইস, আমি সত্যি বোকা, ভীষণ বোকা। সত্যেনদা, আজ আমি উঠি। দিদি, চললাম। অজু, গেট আপ, অনেক দূর যেতে হবে। নীলের কথায় হাত ঘড়িতে দেখলাম রাত প্রায় 10টা। আর বসে থাকাও যায় না। ওদিকে রেখা সমুর বাড়িতে রয়েছে, ওর সঙ্গে আমিও উঠে পড়লাম। বেরোনোর মুখে সত্যেনদা জিজ্ঞেস করলেন, কাল কখন আসছো নীল? কাল মানে সেই ডিসিডিডি, ওখানে গিয়ে আমার কি খুব একটা সুবিধা হবে? আলাপটা হয়ে থাক, সবারই তো সবাইকে দরকার পড়ে। কিন্তু আমি তো আর ব্যোমকেশ বক্সী বা ফেলু মিত্তির হচ্ছি না। হতে আপত্তি কি? বেজায় ঝামেলা, ওই কারণেই তো ডাক্তারি পড়লাম না। রাত দুপুরে রুগীর পেছনে ছোটা আর খুনির পেছনে রিভলভার নিয়ে তাড়া করা, দুটোই আমার পোষাবে না। পোষাবে পোষাবে, তোমার মতো ছেলেকে আমাদের বড় দরকার। বলছেন? দেখি। যাবার মুখে টুকুকে একটা করে মিঠু দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সেই যে রাত্রে আমাকে আর রেখাকে বাড়ি পৌঁছে দিয়ে নীল ডুব দিল, 1 সপ্তাহের মধ্যে আর ওর দেখা পেলাম না। নীলের বাড়ি গিয়ে মাসিমার সঙ্গে সমুর ব্যাপারেই কথাবার্তা বলে উঠে আসি। মাসিমাও কিছু বলতে পারেন না নীল এখন কোথায় যায় না যায়। ওর এই রহস্যজনক অন্তর্ধান আমাকে ভাবিয়ে তুলল। কি করে না করে তার বিন্দু বিসর্গও জানায় না, বোধহয় জানাতে চায় না। কিন্তু অযথা আমিও বসে রইলাম না। নীল আমার বন্ধু হলেও একটা সমবয়সী ঈর্ষা আমাকে পেয়ে বসলো। বয়সে আমরা দুজনেই সমান, লেখাপড়া শিক্ষা দীক্ষাও অন্তত বিশ্ববিদ্যালয়গত যোগ্যতা দুজনেরই সমান। তবে ও আমার থেকে শ্রেষ্ঠ কিসে? আমারও বুদ্ধি কিছু কম নয়, এটা যেন মনে মনে প্রমাণ করার একটা চেষ্টা আমাকে পেয়ে বসলো। সমু যে খুন হয়েছে মোটামুটি এটা এখন বিশ্বাস হয়ে এসেছে। অবশ্য এর জন্য নীল প্রশংসার দাবি রাখে। ও যদি এভাবে ঘটনাটা মন দিয়ে না দেখতো তাহলে একটা বিরাট রহস্য চিরদিনের মতোই চাপা পড়েই থাকতো। আমি ভাবিনি বা আমার ভাবার বুদ্ধিতে কুলোয়নি যে সমু খুন হতে পারে। ঘটনার আকস্মিকতা সেই সময় এত বেশি বিচলিত করে দিয়েছিল যে আমার পক্ষে ওর খুন হওয়ার সম্ভাবনাটা ছিল নিতান্তই অলস রোমাঞ্চকর চিন্তা। তাছাড়া আমাদের সাধারণ জীবনে সহসা আমরা ভাবতেই পারি না এইসব ঠান্ডা মাথার খুন খারাপি। কাগজে টাগজে মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু নিজেদের মধ্যে এইসব কাণ্ড কারখানা ঘটলে সত্যি বড় বিচলিত হতে হয়। কদিন পর ঘটনাটা যখন মনের মধ্যে ক্রমশ সয়ে এলো, যখন সত্যি ভাবতে পারলাম সমুকে খুন করা হয়েছে, তখন আমারও মধ্যে একটা সহজাত গোয়েন্দা প্রবৃত্তি মাথা চাড়া দিতে লাগলো। ওদিকে নীলের বাড়িতে গিয়ে তার দেখা পাই না। সমুর বাড়ি গিয়ে প্রতি মুহূর্তে একটা অস্বস্তিকর দমবন্ধ করা শোকের আবহাওয়ায় বেশিক্ষণ টিকতে পারি না। একা একা শহরটার এপাশ ওপাশ ঘুরে বেড়াই। আমার একটাই চিন্তা, কে সমুকে খুন করলো, কেন করলো? এখন হেমন্তের শেষ দিক, আর কদিন পরেই শীত শুরু হবে। বাতাসে ইতিমধ্যেই সকাল সন্ধ্যায় শীতের আমেজ দিতে শুরু করেছে। সকালে বিকেলে হালকা চাদরের দরকার পড়ে। বিকেল 4টে নাগাদ ক্লাস শেষ হয়ে যেতে রাস্তায় বেরিয়ে পড়লাম। কলেজ স্ট্রিট থেকে বাসে উঠে ভেবেছিলাম বাড়ি চলে যাব। কি মনে হতে নেমে পড়লাম এসপ্ল্যানেডে। মনুমেন্ট ধরে সোজা কোনাকুনি হাঁটতে শুরু করলাম। মনের ভার ভার অবস্থাটা কিছুতেই কাটতে চায় না। যতই অন্য চিন্তায় ফিরে যাওয়ার চেষ্টা করি সমু সঙ্গ ছাড়ে না। ভাবতে ভাবতে ময়দানে এসে পড়েছিলাম। এই সেই মাঠ, যে মাঠে জীবনে প্রথম ওর সঙ্গে আলাপ হয়েছিল। সেদিন 3 জন ছিলাম, আজ আমি একা। তারপর 14টা বছর সুখে দুঃখে মানে অভিমানে আমরা একসঙ্গেই ছিলাম। কোথা দিয়ে যে কি সব হয়ে গেল।
হাঁটতে হাঁটতে কখন যেন গোয়ালিয়র মনুমেন্টের কাছে চলে এসেছিলাম। এই মনুমেন্টটা আমাদের তিনজনেরই খুব প্রিয় জায়গা। অনেক সন্ধে আর শীতের দুপুর আমরা এখানে এসে হই হল্লা করে গেছি। আজ আমি একা, নীল এখন নেই, সমুদ্র আর কোনোদিনও আসবে না। গঙ্গার দিক থেকে ঠান্ডা হাওয়া আসায় শীত করছিল। সঙ্গে হাফ হাতা একটা সোয়েটার এনেছিলাম, সেটাই গায়ে চাপালাম। সিগারেট ধরাতে গিয়েই নতুন করে মনে পড়ে গেল সমুর কথা। এই সিগারেটের মধ্যেই পাওয়া গেছে সমুর জীবন নিভিয়ে দেওয়ার মৃত্যুবাণ। মারাত্মক একটা বিষ কেউ তার অলক্ষ্যে রেখে গিয়েছিল। খুন যে করেছে সে অনেক ভেবেই এই ফন্দিটা বার করেছে। পটাশিয়াম সায়ানাইড, অর্থাৎ নির্ঘাত মৃত্যু। কোনো যন্ত্রণা নেই, জ্বালা নেই, জিভে ঠেকানোর সঙ্গে সঙ্গে মৃত্যু। এবং এমন একটা জায়গায় বিষটা রেখে দিয়েছিল যেখানেই হোক সমুর মৃত্যু হতে পারত। পথে ঘাটে, ট্রামে, বাসে, অথবা বাড়িতে বা অফিসে। ইতিমধ্যে সত্যেন্দার কাছ থেকে জেনেছিলাম মাত্র ওই একটি পেপারে ওই মারাত্মক বিষটা পেন্ট করে রাখা হয়েছিল। তার মানে বাই রোটেশন যে কোনো সময়ই ওর মৃত্যু হতে পারত। আচ্ছা, এমনও হতে পারে সমু ছাড়া অন্য যে কেউ ওই মারাত্মক পেপারে মারা যেতে পারত। আমিও মরতে পারতাম, কিংবা নীলও। কিন্তু আমার বা নীলের পক্ষে মারা যাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। কারণ আমাদের দুজনের কেউই পাকানো সিগারেট খাই না। পাকানো সিগারেট খেলে আমার মাথা ধরে, আর নীল একেবারেই পছন্দ করে না। এক্ষেত্রে খুনি একটা দারুণ রিস্ক নিয়েছিল। যদিও সময় ছিল তার একমাত্র টার্গেট, তবু দুর্ঘটনা তো অন্য ক্ষেত্রেও ঘটতে পারত। হঠাৎ যদি সমু কাউকে ওই সিগারেটটাই অফার করে বসতো, তাহলে সমুর মৃত্যু হতো না। কিন্তু খুনি নিশ্চয়ই সমুর স্বভাব ভালো করেই জানে। সমু যেমন অন্যের দেওয়া সিগারেট খায় না, তেমনি যেচে কোনোদিনও কাউকে সিগারেট দিতেও দেখিনি। এসব তথ্য নিশ্চয়ই খুনি রেখেছিল। কিন্তু সেই চেনা লোকটি কে? খাস কলকাতায় কয়েক লক্ষ লোকের বাস, এরই মধ্যে লুকিয়ে আছে সমুর খুনি। এরই মধ্যে একটা লোক বেঁচে আছে যে তার নিজের কোনো একটা স্বার্থ সিদ্ধির কারণে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটা নিরীহ ছেলেকে খুন করে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলা থেকে বেশ কিছু ডিটেকটিভ বই পড়ার জন্য পরপর কয়েকটা চিন্তা আমার মনে আসতে শুরু করলো। এই নির্জন গঙ্গার ধার, এই শান্ত গোয়ালিয়র মনুমেন্ট, একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা জাহাজের সিলট, মাঝে মাঝে দু একটা গাড়ির হর্ন দিয়ে চলে যাওয়া, কখনো কখনো প্রেমিক প্রেমিকার যুগলবন্দি হেঁটে যাওয়া, আর পাশ থেকে ভেসে আসা ঝিঝির ডাক। এইসব মিলিয়েও আমার চিন্তা কিন্তু সঠিকভাবে এগোতে পারছিল না। যতই সমস্ত ঘটনাটা মাথা ঠান্ডা রেখে ভাবতে চেষ্টা করছিলাম, ঠিক ডিটেকটিভ বইয়ে পড়ার মতো করে, তবু সব যেন কেমন জট পাকিয়ে যাচ্ছিল। সমুর আশেপাশে চেনা জগৎ থেকে চেনা মুখগুলো খুঁজতে চাইছিলাম, কাকে কাকে সন্দেহ করা যায়। অবশ্য সন্দেহ নাকি সবাইকেই করতে হয়, সেটাই নাকি নিয়ম। তাহলে তো আমি আর নীল দুজনের কেউই বাদ যাই না। সমুর মা অথবা অজন্তা, এরাও বাদ যায় না। কিন্তু আমাদের এই চারজনের কি ইন্টারেস্ট? ধরা যাক আমি কেন ওকে হত্যা করব? কি আমার উদ্দেশ্য? সমু তো আমার কোনো ক্ষতি করেনি। সমুর জন্য আমার তো কোনো স্বার্থ সিদ্ধিতে বাধা পড়ছিল না। এরপর নীল কেন এ কাজ করতে যাবে? এমনকি কোনো একটি মেয়েও আমাদের তিনজনের মধ্যে এসে দাঁড়ায়নি যার কারণে আমরা পরস্পরের প্রতি জেলাস। নীল মেয়েদের অ্যাভয়েড করে, আমি মিশতে সংকোচ বোধ করি। আর সমু জীবনেও একবারই দুর্বল হয়েছিল। বাকি রইলেন মাসিমা আর অজন্তা। ধুর, কি সব আবল তাবল ভাবছি। আমার মতে ওর পরিচিত জগৎ থেকে এই চারজনকে বাদ দেওয়া যায়। তাহলে আর কাকে লিস্টে ইনক্লুড করা যেতে পারে? চকিতে মনে পড়ে গেল সত্যেন্দার কথা। জয়ন্তীর সঙ্গে কি ওর কোনো যোগাযোগ ছিল এখনো? জয়ন্তীর সঙ্গে যদি সমুর যোগাযোগ থেকেও থাকে, তাহলেই বা কেন সমু খুন হবে? মানুষের সঙ্গে মানুষের সামান্য আলাপে এ সমাজে এখন কারো কিচ্ছু যায় আসে না। তাছাড়া শুনেছি তারা, মানে জয়ন্তীর শ্বশুর বাড়ি, খুব ধনী বিশেষ। জয়ন্তীর স্বামী এ শহরের একজন বিজনেস ম্যাগনেট। সেই ভদ্রলোকও মনে হয় না স্ত্রীর বন্ধুকে এইসব সামান্য কারণে হত্যা করবেন। তাহলে আমার সব থেকে বড় অসুবিধা হচ্ছে কে এর থেকেও কেনর উত্তরটা পাচ্ছি না। কেনটা একটা বিরাট জিজ্ঞাসা হয়ে সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেনর জবাবটা কে এর উত্তরটার ওই পথ দিয়ে আসতে পারে। মাথাটা আমার ক্রমশ ভারী হয়ে উঠছে। খুনের মোটিভটাই আমার কাছে বড় সমস্যা। একজন অতি সাদামাটা ছেলে, বলা নেই কওয়া নেই,
খুন হলো কেন? আমার চিন্তা এর থেকে আর বেশি দূর এগোবে বলে মনে হলো না। একবার ইচ্ছে হলো জয়ন্তীর সঙ্গে দেখা করি, যদি কোনো আলো টালো দেখা যায়। ওর স্বামীর নামটা আমার মনে আছে, কলকাতা শহরের একজন নামকরা ধনী ব্যবসায়ী। জয়ন্তী ধনী স্বামীর ঘরণী। কে এক সমুদ্রগুপ্তর মৃত্যুর জন্যে তার অত মাথা ব্যথা কিসের? তাছাড়া জয়ন্তীর সঙ্গে সমুর যোগাযোগ ছিল এমন কোনো ডেফিনিট প্রমাণও তো নেই। এসব আবল তাবল কথা শুনে যদি দারোয়ান দিয়ে হাঁকিয়ে দেয়, আমি তো আর পুলিশের লোক নই যে আমার কার্ড দেখলে ঝটপট সব কথা গড়গড় করে বলে দেবে। হাঁফিয়ে উঠলাম চিন্তা করতে করতে। না, এসব আমার দ্বারা হবে না। গোয়েন্দাগিরি আমার কর্ম নয়। ও নীল যা পারে করুক। একটু আগে ওর নির্বিকার আর রহস্যজনক অন্তর্ধানের জন্য ওর ওপর আমার রাগ হচ্ছিল বটে। ভেবেছিলাম চেষ্টা করলে আমিও খুনিকে ধরতে পারবো, কিন্তু এ বড় অসম্ভব কাজ আমার পক্ষে। তবু আমি চাই খুনি ধরা পড়ুক। মনে মনে চাইছিলাম যেন নীলই পারে সমুর হত্যাকারীকে খুঁজে বার করতে। এক বিধবা মায়ের ছোট ছোট স্বপ্ন দেখা সমুর মতো শান্ত আর সাধারণ ছেলেকে যে হত্যা করে, আমি চাই তার উপযুক্ত শাস্তি। উঠে পড়লাম। অঘ্রাণের মাঝামাঝি গঙ্গার ধারে হাত কাটা একটা সোয়েটারে ঠিক শীত যাচ্ছিল না। তাড়াতাড়ি পা চালালাম স্প্ল্যানেড অভিমুখে। পরদিন সকালে নীল নিজেই এলো। আমার তখনও ভালো করে ঘুম ভাঙেনি। মাথার মধ্যে নানান রকমের চিন্তা থাকায় অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙেছিল, কিন্তু আলসেমিতে আর ওঠা হয়ে উঠছিল না। নীল এসে কাতুকুতু দিয়ে আমার বিছানায় উঠে বসলো। পাতলা চাদরটা গায়ে মুড়ে আমি ওর সামনে বসে রইলাম অভিমানের মুখ নিয়ে। নীল অভিমান বোঝে, তার কদরও দিতে জানে। পকেট থেকে সিগারেট বার করতে করতে বলল, রাগ করেছিস? নে, এখন সিগারেট খা। ভয় নেই, সায়ানাইড লাগানো নেই। রাগের ঝাঁজ আমার ভেতরে ছিলই, প্রকাশ পেল গলায়। ওর দেওয়া সিগারেটটা নিতে নিতে বললাম, শালা বাঁদর কোথাকার, কি করছিলি রে হতভাগা এতদিন? হাসতে হাসতে ও জবাব দিল, এতদিন তুই যা করছিলি তাই। বিস্ময়ে বলি, আমি যা করছিলাম মানে আমাকে না দেখতে পেয়ে একাই অনুসন্ধানের কাজে নেমে পড়েছিলি? শালা নীল পারে আর আমি পারবো না? আমার বুদ্ধিও কি কিছু কম? এইসব ভেবে মাঠ ময়দান ডিঙিয়ে একা একা গোয়ালিয়ার মনুমেন্টের দোতলায় বসে সমাধানের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা, এইসব আর কি। নীলের কথা শুনে আমার চোখ দুটো প্রায় ছানা বড়া হয়ে গিয়েছিল। শালা বলে কি, অন্তর্জামী নাকি গতকাল সারা সন্ধে আমাকে ফলো করেছে বেটা? আমি সহসা কোনো উত্তর দিতে পারলাম না। ওর মুখের দিকে ভ্যাবাচাকা চোখে চেয়ে আছি। ও নিজেই আমার অব্যক্ত প্রশ্নের জবাব দিয়ে দিল। মিটি মিটি হাসতে হাসতে বলল, ভাবছিস সারা সন্ধে কাল তোকে ফলো করেছি তাই না? আগে না বৎস, একটু কমন সেন্স। রেখাকে চায়ের কথা বলে আসার সময় দেখি তোর স্যান্ডেলটা উপুর করা রয়েছে, আর তোর ক্ষয়ে যাওয়া শুকতলার পেরেকে আটকে রয়েছে কিছু শুকনো ঘাস। কলকাতা এমন একটা শহর যেখানে ঘাস টাস একমাত্র মাঠে ময়দান ছাড়া আর কোথাও তেমন পাওয়া যায় না। এখন মাঠ বলতে গড়ের মাঠ। নিশ্চয়ই তুই কাল গড়ের মাঠে গেছিস। বাধা দিয়ে আমি ফের জিজ্ঞেস করলাম, কিন্তু গোয়ালিয়ার মনুমেন্টে গিয়েছিলাম জানলি কি করে? খুব সোজা, গড়ের মাঠে গেলে আমরা তো সর্বদাই ওদিকটায় যেতাম। আরো একটা প্রমাণ আছে, তোর টাঙানো সোয়েটারটা দেখ, ওটা পরেই কাল গিয়েছিলি। কারণ ঘরে আর অন্য কোনো গরমের জামা নেই। তুই নিজেই একটু ভালো করে লক্ষ্য করে দেখ, কালো সোয়েটারের পেছন দিকটায় একটু অস্পষ্ট হলেও বেশ বোঝা যাচ্ছে খড়ি দিয়ে কে যেন উল্টো করে কি একটা নাম লিখে রেখেছে। আসলে তুই দোতলায় গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসেছিলি। যেখানটায় বসেছিলি সেখানে একটি মেয়ে আর একটি ছেলের নাম লেখা ছিল। উল্টো ছাপ পড়লেও নামটা আমি পড়ে দিচ্ছি, নামটা হচ্ছে রমা। রমার পাশে একটা ছোট যোগ চিহ্ন আছে, যদিও ওটা আরো অস্পষ্ট, কারণ যারা এই ধরনের নাম লিখতে অভ্যস্ত তারা নিজেদের নামটা বেশ ঘষে ঘষে ভালো করে লেখে, কিন্তু যোগ চিহ্নটা কোনো রকমের দায় সারা গোছে লিখে ছেড়ে দেয়। অতএব বৎস, 2 2 4, ঘাস প্লাস খড়ির দাগ ইকুয়াল টু তোমার একা একা ভ্রমণ। কিন্তু কালই যে গিয়েছিলাম তার প্রমাণ? গত পরশু তো যেতে পারতাম না, তাও না কালই। কেননা পরশু গেলে তোর চটির তলায় ওই ঘাসের অংশটা এখনো লেগে থাকতো না। তুই সাধারণত শু বা অন্য কোনো জুতোর চেয়ে চটিটাই বেশি প্রেফার করিস, ঠিক আছে? পারবি কি? সমুর হত্যাকারীকে তুইই পারবি খুঁজে বার করতে। কিন্তু তুই এতদিন কোথায় ছিলি? ডিসিডিডির সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ করেছিলাম। অত বড় একজন জাদরের পুলিশ অফিসার যে এমন রসিক আর মাইডিয়ার হতে পারে, কথা না বললে বুঝতে পারতাম না।
কি বললেন তাই বল। কি আর বলবেন, বেশ মনোযোগ দিয়ে আমার বিশ্লেষণগুলো শুনলেন, তারপর বললেন, রাইট ইউ আর ইয়াং ম্যান, আমার ডিপার্টমেন্টে তো এই রকম ইয়াং ইন্টেলিজেন্ট ছেলের দরকার, চলে এসো না পুলিশে। সে কি রে, একেবারে চাকরির অফার? কিন্তু তুই তো জানিস ওই জিনিসটা আমার ধাতে পোষায় না। অবশ্য উনি কোনো চাপ দিলেন না, তবে খুব এনকারেজ করলেন। কিন্তু এই সাত্তকী বসু লোকটা বিশেষ সুবিধার নয়। সাত্তকী আবার কি? ওই যে রে, সমুর পাড়ার লোকাল থানা ইন্সপেক্টর, কেসটা তো উনিই ডিল করছেন। ভদ্রলোক তো ভালো করে আমার আর্গুমেন্ট শুনলেনই না, বললেন প্লেন একটা সুইসাইড কেসকে খামোকা ঘোলা করছেন, ডিটেকটিভ বই পড়ে পড়ে আপনারা গোয়েন্দা রোমান্সে ভুগছেন। বাপের পয়সা আছে, ব্যবসা ট্যাবসা করছেন, তাই করুন, এ শালার লাইন বহুত খতরনাক। তার মানে তোকে মানে মানে কেটে পড়তে বললেন। স্পষ্ট কথায় তাই দাঁড়ায়। কিন্তু আমিও নীল ব্যানার্জি, আমি জানি এটা মার্ডার এবং সলভ করবই। এদিকে রোজ তোর বাড়ি গিয়ে তোকে না পেয়ে মাসিমার সঙ্গে গল্প করে চলে এসেছি। এ কদিন কি করলি সে কথা পরে বলছি, এখন তুই কি ধরনের চিন্তা করলি তাই বল। দূর, আমার আবার চিন্তা করা, আমি কিছু কুলকিনারা করতে পারছি না, একটু এগিয়েই সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কতটা এগিয়েছিস? এরপর আমি যতটা ভেবেছিলাম বা যা যা গতকাল সন্ধ্যায় ভাবতে চেষ্টা করেছিলাম নীলকে সব খুলে বললাম। শুনে টুনে নীল একটু হাসলো, তারপর বলল, আমি কিন্তু এর মধ্যে আরো একটু এগিয়ে গিয়েছি। এ কদিনে আমি কয়েকটা জিনিস ভাবতে পেরেছি, শুনবি? সবাই ইয়ার্কি আছে? তুই জানিস এই ব্যাপারে আমি কতটা ওয়ারিড, তার উপর নিজের চিন্তা দৈনের জন্য অক্ষমতা এবং আফসোস। বল, তুই কত দূর এগিয়েছিস? ইতিমধ্যে রেখা এসে চা দিয়ে গিয়েছিল। চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, একটা ব্যাপারে তোর সঙ্গে আমি একমত। খুব একটা বেশি কিছু না, তবে হত্যাকারী সমুর অতি পরিচিত। সে ভালোভাবে জানে সমু সাধারণত কাউকে টোব্যাকো অফার করে না, তাই সে সমুর অজান্তেই পেপার ওয়ালেটটা পাল্টে দিয়েছিল। তার মানে এমন একজন কেউ যে সমুর অত্যন্ত কাছের এবং বেশ পরিচিত। পাল্টাবার সময় ধরা পড়লেও সমু কোনো কিছু মনে করতো না, এবং সে নিশ্চিত জানতো একমাত্র সমু ছাড়া অন্য কেউ এতে মারা পড়বে না, কারণ পারতপক্ষে সে কখনোই কাউকে নিজে থেকে সিগারেট অফার করে না, এটা হত্যাকারী জানে। কিন্তু কে সে? সেটাই তো আসল প্রশ্ন। তুই, আমি বা আমাদের বাড়ির লোকজন ছাড়া সমুর কি আর কারো সঙ্গে ঘনিষ্ঠতা ছিল? জানি না, ছিল। কে সে? জয়ন্তী। জয়ন্তী? আশ্চর্য, কই আমরা তো কিছু জানতাম না, আমাদের তো কিছু জানতেও দেয়নি। না, আমরা জানতাম না কিছুই। সমু ওর এই একটি মাত্র দুর্বলতার কথা আমাদের কাছে লুকিয়েছিল। কিন্তু তুই জানলি কি করে? অজন্তাকে একটু নাড়াচাড়া করতেই ও বলে ফেললো। আসলে কি জানিস, ঘটনাটা যখনই আমি খুঁটিয়ে দেখতে গিয়েছি তখনই আমার একটা কথাই বারবার মনে হয়েছে, আমরা দুজন ছাড়াও সমুর আরো কোনো অন্তরঙ্গ বন্ধু ছিল, আর এই ঘনিষ্ঠতা সমুর এমনি এক দুর্বল স্থান যা ও এমনকি আমাদের কাছেও বলেনি। তবু মানুষ এই রকমই। আমি সাধারণ মানুষের কথা বলছি, কাউকে না কাউকে সে তার গোপন এবং একান্ত দুর্বলতার কথা না জানিয়ে থাকতে পারে না। পৃথিবীর কাউকে না কাউকে সে সেই কথা বলবেই। স্বভাবতই আমার মনে হলো কে সে যাকে সমু এ কথা বলতে পারত। হয় তুই, আমি, অথবা মাসিমা কিংবা অজন্তা। তুই আমি বাদ গেলে থাকছে মাসিমা আর অজন্তা। মাসিমাকে এর মধ্যে আমি দু একটা কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু অন্য কোনো তৃতীয় বন্ধুর সঙ্গে মেলামেশার খবর তিনি জানেন না। তাহলে বাকি থাকছে অজন্তা। অজন্তাকে কাল আমি একা নিয়ে বেরিয়েছিলাম, আমার জেরার মুখে আর দাঁড়াতে পারেন, সব বলে ফেললো। উদ্গ্রীব হয়ে আমি প্রশ্ন করলাম, কিন্তু কি বললো তাই বলবি তো? জয়ন্তীর সঙ্গে সমুর ভালোবাসার বয়স প্রায় 9-10 বছর, আর আমাদের বন্ধুত্বের বয়স 14 বছর। বছর 9-10 আগে ও আর জয়ন্তী জড়িয়ে পড়ে ভালোবাসায়, কিন্তু সেটা এগোয়নি। এটা তো আমরা আগেই জেনেছি। জয়ন্তীর বিয়ের 1 বছর পরেও ওদের পুরনো ভালোবাসাটা মরে যায়নি। সমু না চাইলেও জয়ন্তী সমুকে ভুলতে পারেনি, প্রায়ই ওরা দেখা সাক্ষাৎ করত। আর এই ব্যাপারে প্রথম প্রথম মিডলম্যানের কাজ করতো অজন্তা নিজেই। ইদানিং মানে বছর 2-3 নাকি সমু জয়ন্তীর বাড়িতে গিয়েই দেখা সাক্ষাৎ করত, এবং অজন্তা সে খবরটা ভালো করেই জানত। আশ্চর্য? আশ্চর্যের কিছু নয় ভায়া, প্রেম তো আর করলি না কোনোদিনও, প্রেমের জ্বালা আর টান বুঝবি কোত্থেকে? শালা এমন ভাবে বলছিস যেন গন্ডা গন্ডা প্রেম করেছিস। না করলেও খানিকটা তো বুঝি, 33-34 বছর বয়স হলো, আর এটা বুঝবো না? কিন্তু জয়ন্তী শ্বশুর বাড়ির কেউ আপত্তি করতো না?
কে করবে? কেন ওর শ্বশুর শাশুড়ি বা ওর স্বামী? বড় লোকদের ব্যাপার স্যাপার একটু অন্যরকম হয়। শাশুড়ি নেই, শ্বশুর নাকি পঙ্গু অবস্থায় একাধারে পড়ে থাকে, আর স্বামী দিনরাত তার বিজনেস পার্টি লোকজন নিয়ে ব্যস্ত। তার সময় কোথায় স্ত্রীর গতিবিধি লক্ষ্য করার? আর আমার মনে হয় এইসব লোকেরা স্ত্রীর পুরুষ বন্ধু বান্ধব নিয়ে তেমন মাথাও ঘামায় না। কিন্তু আমি একটা কথা ভাবছি নীল, বলবো? বল। না মানে সমুর স্বভাব তো আমরা জানি, ও কোনো অন্যায় কাজ টাজ করবে বলে মনে হয় না, তবু মানে ঝেড়ে কাশ। আচ্ছা, ওদের মেলামেশাটা কি কেবল পুরনো প্রেমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি অন্য কোনো দিকেও? অন্য বলতে মানে দেহ টেহ আর কি? অতটা ধোয়া তুলসী পাতা হিসেবে আমি সমুকে দেখছি না, বা দেখতে ইচ্ছেও করছে না। কারণ আমি হলে হাত ধুয়ে পাপ পেরে বসে থাকতাম না। এখন সময় জানে ও কত দূর এগিয়েছিল। কিন্তু এটা জানা কি এই কেসের পক্ষে একেবারেই অপ্রয়োজনীয়? আরে সেই জন্যেই তো জয়ন্তীর বাড়ি যাওয়া। জয়ন্তীর বাড়ি যাওয়া মানে? তুই কি ওদের বাড়ি যেতে চাস? তুইও যাবি? পাগল! ভয় নেই, দারোয়ান দিয়ে হাঁকিয়ে দেবে না, সঙ্গে অজন্তাও থাকছে। নে এখন ওঠ। মনে হচ্ছে অজন্তাকে তুই এই কেসটায় কাজে লাগাতে চাস। তবে যে তুই একটু আগে বললি তোর এসব ব্যাপারে কোনো বুদ্ধি শুদ্ধি খেলে না। নে এখন ওঠ, এক্ষুনি। হ্যাঁ রে, অজন্তা আমাদের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু কলেজ? চেপে যা।